বধূ বেশে বরের ছোট্ট ভাইয়ের বাসর ঘরে বসে আছি আমি। আমার সামনে ডিভোর্স পেপার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার বর্তমান বর মিস্টার নিদ্র। তিনি ডিভোর্স পেপারটা আমার দিকে এগিয়ে দিয়ে বেশ শান্ত গলায় বলেন, আপনার মতো নিচু ক্লাসের মানুষ এই জন্মে দেখিনি। কিভাবে নিজের বরের ছোট ভাইকে বিয়ে করতে পারলেন? যাই হোক, ডিভোর্স পেপারটাতে আর চুক্তিপত্রটাতে একটা সাইন দিন। আমি মিহিমা। সবাই আদর করে মিহি বলে ডাকে। গ্রামের মেয়ে, শহরে এসে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কাল সকালে বাবা হঠাৎ ফোন করে বলেন, মিহিমা, আমরা তোর বিয়ে ঠিক করেছি, তুই আজকে চলে আয়। ছেলে খুব বড় পরিবারের। বাবার মুখের ওপর কোনো কথা বলতে না পেরে সব গুছিয়ে চলে যাই গ্রামে। বাড়িতে গিয়ে শুনতে পারি আজকেই বিয়ে। সবাই আমাকে হলুদ মাখাতে শুরু করে। দেখতে দেখতে সন্ধ্যা 7টা বাজলেও বরের কোনো খোঁজ পাওয়া যায় না। বাবা বেশ চিন্তিত হয়ে ঘটক আতাবুলকে ফোন করে। তার কিছুক্ষণ পরই কয়েকটা গাড়ি আসে। গাড়ি থেকে নেমে একজন বৃদ্ধা বাবার কানে কানে কি যেন বলে। বাবা এসে আমাকে রেডি হতে বলে, সাথে এও বলে বিয়েটা যার সাথে ঠিক হয়েছিল তার সাথে হচ্ছে না, হচ্ছে তার ছোট ভাইয়ের সাথে। তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমার। বান্ধবীরা ফিসফিস করে নানান কথা বলতে শুরু করে। এক পর্যায়ে বিয়ে শেষ হয়। বিয়ে পড়ানো শেষ হলে আমার মিস্টার নিদ্র একাই ড্রাইভ করে চলে আসেন আমাদের বাসা থেকে। পরবর্তীতে আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিয়ে আসে তাদের বাড়িতে। আপনার ইচ্ছা হলে চুক্তিপত্রটা পড়ে দেখতে পারেন। কথাটা বেশ শান্ত স্বরে বলে নিদ্র। আমি তার দিকে তাকে ম্লান হেসে বলি, পড়ার দরকার নেই, কি আর লেখা থাকবে, সর্বোচ্চ আমার জীবন নিতে পারবেন আর কি। এই বলে আমি চুক্তিপত্রটাতে সাইন করে দেই। ডিভোর্স পেপারটাতে সাইন করতে ধরলে নিদ্র আমাকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলে, এখনই সাইন করার দরকার নেই। চুক্তি অনুযায়ী আপনি 8 মাস আমার স্ত্রী। যদি সাইন করে দেন তবুও ডিভোর্স হবে না এত তাড়াতাড়ি। আর ডিভোর্স পেপারে সাইন থাকলেও এই চুক্তিপত্রটা আর কাজে লাগবে না। পরে সাইন করিয়েন। আমি নীরবে তার কথায় সম্মতি জ্ঞাপন করি। তিনি আমার হাত থেকে কলমটা নিয়ে গ্লাসের মধ্যে ফেলে দেন। তারপর সেটা বাম হাত দিয়ে তুলে নিয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করে তারপর নিজের পকেটে ঢোকান। তার এরকম ব্যবহারে আমি খুব লজ্জা পাই। হাতটা নিজের চোখের সামনে নিয়ে এসে বোঝার চেষ্টা করি কতটা নোংরা এই হাতটা। তিনি সোফায় বসে পড়েন ধপ করে। আমি তার দিকে তাকিয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করি, আমি কোথায় ঘুমাবো?" আমার এই কথাটা তার রাগকে দ্বিগুণ করে দেয়। তিনি অগ্নি চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে বলেন, মেঝেতে ঘুমাবেন। এত দামি বেড আপনাদের জন্য নয়। তার কথায় লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নেই আমি। মাথা নিচু করে বিছানা থেকে নামতে গিয়ে শাড়িতে পা পেঁচিয়ে যাই আমার। সোফাটা সামনে থাকে, ফলস্বরূপ ওনার গায়ে গিয়ে পড়ি আমি। চোখ তুলে তার দিকে তাকাতেই দেখতে পাই তার রক্তিম চোখ। তিনি এক ঝটকা দিয়ে আমাকে ফেলে দেন তার ওপর থেকে। খানিকটা উড়ে মেঝেতে পড়ে যাই আমি। হাতের কনুইতে ব্যথা পাই প্রচুর পরিমাণে। চোখ দিয়ে গড়িয়ে পড়তে শুরু করে নোনা জল। ব্যথা নিয়ে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে তাকাই তার দিকে। তিনি আমার দিকে তাকিয়ে নিজের চোখটা ফিরিয়ে নেন। আমি মেঝেতে শুয়ে পড়ি বালিশবিহীন অবস্থায়। ঘুম নামক বস্তুটা কিছুতেই ধরা দিচ্ছে না আমার চোখে। দিবেই বা কী করে? অনবরত এরকম পানি পড়তে থাকলে কি আর ঘুম ধরা দেয়? আমি চোখ দিয়ে পানি ফেলছি আর ভাবছি, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার সাথে বিয়ে হলে নিশ্চয়ই এত কষ্ট পেতে হতো না আমাকে। তিনি সোফায় বসে হাত দিয়ে কপাল চিপে ধরে বসে আছেন। আমি তার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলি, পাশে আমার অফিস, আমি কি কালকে অফিসে যেতে পারবো?
আমার কথা শুনে চোখ তুলে আমার দিকে তাকান মিস্টার নিদ্র। তারপর বেশ কড়া গলায় বলে, অ্যাজ ইউর উইশ, আই ডোন্ট টক অ্যাবাউট ইট। আমি আর কোনো কথা না বলে ওই অবস্থায় শুয়ে থাকি। এখন বুঝতে পারছি বেয়াহায়ার মতো কথা বলাটা আমার ঠিক হয়নি। নিজেকে শক্ত করার প্রবল চেষ্টা করে চলেছি। একসময় ঘুমিয়ে পড়ি আমি। সেই ঘুমেই কেটে যায় রাতটা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। ও মাই গড, অফিসের সময় পার হতে চলেছে। তাড়াতাড়ি উঠে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করি। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন মিস্টার নিদ্র। আমি ফ্রেশ হয়ে এসে তড়িঘড়ি করে রেডি হতে শুরু করি। আজকে অফিসের জরুরি একটা মিটিং আছে অন্য কোম্পানির সাথে। আজকে এই মিটিংটাতে সফল হতে পারলে আমার প্রমোশন হবে, না হলে বাদ দিয়ে দেবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আসি আমি। মিস্টার নিদ্র অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে আসেন। নিচে নেমে এক অবাক করা দৃশ্য দেখতে পাই আমি। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন আমার শ্বশুর। লোকটা আমার দিকে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। এমন সময় আমার পাশে এসে দাঁড়ায় মিস্টার নিদ্র। লোকটা কোনো কথা না বলে চুপচাপ বের হয়ে যায় বাসা থেকে। সবাই বসে পড়ে নাস্তার টেবিলে। আমি আর নিদ্র পাশাপাশি বসে পড়ি। তখন থেকেই একটা বিষয় লক্ষ্য করেছি, নিদ্র আমার দিকে তাকাচ্ছে ঘন ঘন, তবে কিছুটা অবাক হয়ে। তিনি নিশ্চয়ই ভাবছেন কালকের ভীতু মেয়েটা কিভাবে আজকে এত চালু হয়ে গেল। বিয়ের পরের দিন অফিসে যেতে দিতে প্রচুর আপত্তি আমার শ্বশুর বাড়ির লোকের। তাদের বোঝানোটা আমার পক্ষে অনেকটা কঠিনই ছিল, তবে শেষ পর্যন্ত তাদের বুঝিয়ে রওনা হই আমি। আমার সাথে বের হন মিস্টার নিদ্র। তিনি গাড়ি নিয়ে চলে যান আর আমি রিক্সায় বসে পড়ি। অফিসে এসে জানতে পারি যে মিটিং এখনও শুরু হয়নি, তবে যাদের সাথে মিটিং হবে তারা চলে এসেছে। আমি তড়িঘড়ি করে বসের সাথে মিটিং রুমে প্রবেশ করি। সেখানে প্রবেশ করে বেশ চমকে উঠি আমি। মিস্টার নিদ্র বসে আছেন সেখানে। তার পাশে বসে আছে শুটকি আকৃতির একটি মেয়ে। মেয়েটা বেশ চেপে বসেছে নিদ্রের সাথে। তিনিও বেশ হেসে হেসে তার সাথে কথা বলছেন। নিদ্রও যে আমাকে দেখে অবাক হয়েছে সেটা বুঝতে পারি আমি। সাথে এটাও বুঝতে পারি আমার চাকরিটা আজকে চলে যাবে। কিছুক্ষণ পর সত্যি হয়ে যায় ভাবনাটা। মিস্টার নিদ্র মুখের ওপর ডিলটা ক্যান্সেল করে চলে যায় সেই শুটকি মেয়েটাকে নিয়ে। ফলস্বরূপ বস আমাকে বের করে দেয় অফিস থেকে। আমি বসকে নানাভাবে বোঝার চেষ্টা করালেও প্রতিবার ব্যর্থই হই। শেষ পর্যন্ত চাকরিটা চলে যায় আমার। মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। 8 মাস পর ডিভোর্স, তখন কি হবে আমার? নিজের অজান্তেই চোখের কোণে নোনা জল জমে যায়। এক বুক কষ্ট নিয়ে অফিস থেকে বের হয়ে এলোমেলো পা ফেলে চলতে শুরু করি আমি। এই মুহূর্তে আমার পাশ দিয়ে চলে যায় নিদ্রের গাড়ি। গাড়ির মধ্যে নিদ্র আর সেই মেয়েটা বেশ হাসাহাসি করছে। আমি এলোমেলো পা ফেলে চলতে শুরু করি। মাথাটা খুব ঘুরছে, সাথে সমস্ত পৃথিবীটা ঘুরছে মনে হচ্ছে। বহু কষ্টে ব্যাগটা চেক করে দেখি কত টাকা আছে। সিদ্ধান্ত নেই আজকে নাইট ক্লাবে যাব। আমার এই সিদ্ধান্তটা যে মোটেও ঠিক ছিল না সেটা ঢের বুঝতে পারছি। তবুও মনটাকে ঠিক করার জন্য রওনা হয়ে পড়ি নাইট ক্লাবের উদ্দেশ্যে। আগে থেকে এখানে থাকায় বেশ কিছু জায়গা চেনা ছিল আমার, তাই নাইট ক্লাব খুঁজে বের করতে অসুবিধে হয় না আমার। ক্লাবের সামনে নিদ্রের গাড়িটা দেখে বুঝতে পারি তারাও এখানে এসেছে। আমি ভেতরে প্রবেশ করে একটা টেবিলে বসে পড়ি। আমার ঠিক সামনের টেবিলটাতে বসে আছে নিদ্র আর সেই মেয়েটা। নিদ্র আমাকে দেখে বেশ অবাক হয়,
দুজন দুজনের দিকে তাকানোর ফলে চোখাচোখিও হয়ে যায় নিজেদের মধ্যে। আমি ম্লান একটা হাসি দিয়ে চোখটা সরিয়ে নিয়ে একটা ওয়েটারকে বলি বিয়ার দিতে। ওয়েটার বিয়ার দিলে কয়েক গ্লাস খাবার পর মাথাটা ঝিমঝিম করতে শুরু করে, সামনে সব কিছু ঘোলা হতে শুরু করে। এমন সময় আমার সামনে এসে বসে একটা ছেলে। আমি বহু কষ্টে চোখ খোলা রেখে তাকাই নিদ্রের দিকে। নিদ্র আমার দিকে তাকিয়ে আছে এখনো। ছেলেটা হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলে, আমি কি আপনার সাথে ডান্স করতে পারি? উজবুকটার কথায় আমার রাগ উঠে যায় সপ্তম আসমানে। হাত তুলে কষে একটা থাপ্পড় মারি তার গালে। ছেলেটা অবাক হয়ে আমার থাপ্পড় মারার কারণ বোঝার চেষ্টা করছে। আমি আমার বেশ জোরে বলি, আমি অন্য সবার মতো না যে ঘরের স্বামী রেখে এসে অন্য পুরুষের সাথে ঢলাঢলি করব। মনটা খারাপ তাই এসেছি। দূর হ আমার সামনে থেকে, দূর হ বলছি। ছেলেটা আমার সামনে থেকে চলে যায়। সামনের টেবিলে বসায় আমার সব কথা শুনতে পাই নিদ্র। আমি তার দিকে না তাকিয়ে টেবিলে হেলান দিয়ে শুয়ে পড়ি। যখন ঘুম থেকে উঠি দেখি আমি বসে আছি নিদ্রের গাড়িতে। আমার পাশে বসে গাড়ি চালাচ্ছে নিদ্র। জানালা খোলা থাকার কারণে বাতাস এসে উড়িয়ে দিচ্ছে তার চুলগুলোকে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। এক পর্যায়ে তিনি গাড়ি এনে থামান বাড়ির সামনে। আমাকে কাঁধে করে নিয়ে হাঁটতে শুরু করেন তিনি। ভাগ্যটা ভালো থাকার কারণে নিচে কেউ ছিল না। নিদ্র আমাকে নিয়ে রুমে যাই চুপ করে। রুমে যেতেই আমি নিদ্রকে বিছানায় ফেলে দিয়ে তার ওপরে উঠে পড়ি। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে নিদ্র। আমার নেশার ভাব যে এখনও কাটেনি সেটা বেশ বুঝতে পারছেন তিনি। আমি এক পর্যায়ে নিজের ঠোঁটটা মিশিয়ে দিই তার ঠোঁটের সাথে। তিনি আমাকে ঝটকা দিয়ে সরিয়ে দেন। তারপরেও আমার মনের ভাব পাল্টায় না। এবার বেশ শক্ত করে তাকে ধরে কিস করতে শুরু করি। তিনি অনেক চেষ্টা করেও আমাকে সরাতে পারেন না। এমন সময় দরজায় ঠকঠক শব্দ হয়। নিদ্র আমাকে ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে দরজা খুলতে যায়। দরজা খোলার সাথে সাথে ভিতরে প্রবেশ করে নিদ্রের বড় ভাই, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। নিদ্র তার বড় ভাইকেই জড়িয়ে ধরে। আমি নেশালো ভাব নিয়ে কাণ্ডগুলো দেখছি। নিদ্র এবার তার ভাইকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, তোর বউকে তোর কাছে দিয়ে গেলাম, কি করে সামলাস সামলা। এই বলে নিদ্র বের হয়ে যায় রুম থেকে। সেই লোকটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসেন। কিছুক্ষণ আগে নেশার আসক্ত থাকা মেয়েটার নেশা কেটে যায় অনেকখানি। বুঝতে পারি লোকটা কোনো উদ্দেশ্য নিয়ে আমার দিকে এগোচ্ছে। কিন্তু এনার সাথে তো আমার বিয়ে হয়নি। এই লোকটার সাথে কিছু হলে সেটা ঠিক হবে না। আমি কি করব বুঝতে পারি না। কষ্টে বুকটা ফেটে যেতে শুরু করে। আমার বর কিভাবে পারলো তার ভাইয়ের কাছে আমাকে ফেলে যেতে? 8 মাস পর তো আলাদা হবই আমরা। এদিকে লোকটা খুব কাছে চলে এসেছে। কি করব ভাবছি আমি। লোকটার হাত থেকে কি নিজেকে রক্ষা করতে পারবো আমি? নিজের সতীত্বকে পারবো আগলে রাখতে? কি করব আমি? এক পর্যায়ে লোকটা আমার কাছে চলে আসে। কোনো স্বামী কখনো এভাবে নিজের বউকে ভাইয়ের কাছে ফেলে যেতে পারে সেটা আমার জানা ছিল না। এদিকে লোকটা আমার পাশে চলে আসে। এমন সময় খট করে খুলে যায় দরজা। লোকটা সাথে সাথে পিছনে তাকায় অনেকটা ভয় নিয়ে। নিদ্র তাড়াতাড়ি এসে দাঁড়ায় আমার আর ওর লোকটার মাঝে। সে তার ভাইকে উদ্দেশ্য করে খানিকটা নিচু গলায় বলে, অনেক ভাইয়া, তুই এখান থেকে চলে যা, বাবা আসতেছে আমার রুমে। বুঝলাম না কিভাবে টের পেল। নিদ্রের দিকে এবার বেশ খানিকটা সন্দেহ নিয়ে তাকায় অনেক। তারপর আমার দিকে তাকিয়ে একটু জোর গলায় বলে, আমাকে তাড়ানোর বুদ্ধি করেছিস নিদ্র? রক্ষা করতে চাইছিস তোর বউকে?
তুই মনে রাখিস এই মেয়েটার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। নিদ্র শান্ত চোখে তাকায় অনেকের দিকে, তারপর পেছনে ঘুরে আমার দিকে তাকায়, তারপর আবার সামনে তাকিয়ে মুচকি হেসে বলে। তাহলে বিয়ে না করে পালালে কেন? নিদ্রের এমন প্রশ্নে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায় অনেক। সে নিদ্রের দিকে তাকিয়ে আস্তে করে বলে, নিদ্র, তুই জানিস আমি রুহিকে ভালোবাসি। আজ রুহিও আমাকে ছেড়ে চলে গেল। তাই এখন বউয়ের দাবি নিয়ে এসেছ? অনেকের বাকি কথাটা শেষ করে দেয় নিদ্র। সে অনেকের দিকে তাকিয়ে আবার বলে, শোনো, তুমি পালিয়ে যাওয়ার কারণে ওর সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে মানে সে আমার ওয়াইফ। যদিও ৮ মাস পর আমাদের ডিভোর্স হবে, তবুও এখনও তো সে আমার বউ। আর তুমি ভাবলে কি করে আমার বউকে আমি তোমার হাতে তুলে দেব এত সহজে? তোমাকে পরীক্ষা করলাম ভাইয়া। সি, আই হ্যাড ইউর মাইন্ড। বাবা তোমাকে ত্যায্য করেছে, কারণ তোমার মতো ছেলে বাবা চায় না, যে একটা মেয়ের জন্য নিজের বাবা মাকে খুন করার প্ল্যান করে। সেরকম ছেলে কোনো বাবা মাই চায় না। আমিও আজ থেকে তোমাকে ত্যায্য করলাম ভাই হিসেবে। বের হও, না হলে বাবাকে ডাকবো। বাবার কথা শুনে ভয় পেয়ে যায় অনেক। সে নিদ্রের দিকে তাকিয়ে চুপ করে বের হয়ে যায়। নিদ্র আমার দিকে তাকিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে এসে সোফায় বসে পড়ে। আমি তার দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলি। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে। নেশা কেটে গেছে আপনার? আমি তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলি, যে অবস্থায় ফেলে গেছেন আরও নেশা থাকবে? নেশা তো বাপ বাপ করে পালিয়ে গেছে। নিদ্র আমার কথায় শুধু মুচকে একটা হাসি দেয়, কোনো বলে না। আমি মেঝেতে শোয়ার প্রস্তুতি নিতে শুরু করি। এমন সময় নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, বিছানাটা বড় আছে, চাইলে এক সাইডে থাকতে পারেন, তবে মাঝে কোলবালিশটা রাখতে হবে। লাইট অফ করা যাবে না। তার কথায় আমি এক আলাদা প্রশান্তি খুঁজে পাই, সাথে মনের মধ্যে প্রশ্ন জাগে, আচ্ছা আমি কি তাকে স্বামী হিসেবে চাই? কেন তার সাথে শোয়ার কথাটাই মনটা এত খুশি হলো? তবে কি তার প্রতি আমার অনুভূতি জন্মেছে? এত শত না ভেবে আমি অনেকটা খুশি হয়ে বিছানায় শুয়ে পড়ি। কোলবালিশটা মাঝে রেখে তার দিকে চোখ করে শুয়ে থাকি। নিদ্র সোফা থেকে উঠে আমার পাশে শুয়ে পড়ে। এখন দুজনেই একই বিছানায়, শুধুমাত্র কোলবালিশটা দিয়ে বর্ডার দেওয়া। আমি বেহায়ার মতো নিদ্রের দিকে তাকিয়ে আছি। নিদ্র আমার এরকম তাকিয়ে থাকা দেখে নিজেও আমার দিকে ঘুরে তাকিয়ে থাকে। প্রতিযোগিতা শুরু হয়ে যাক, কে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে। প্রতিযোগিতায় নিঃসন্দেহে জয়লাভ করে নিদ্র। তার এরকম তাকিয়ে থাকা দেখে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিতে বাধ্য হই আমি। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আপনার চাকরিটা চলে গেছে, তাই না? তার কথায় উত্তরে আমি শুধু নীরবে মাথা নাড়াই, কোনো কথা বলি না। সে মুখ দিয়ে এক অদ্ভুত ধরনের শব্দ করে, তারপরে মুচকি হেসে বলে, আপনাদের সাথে ডিলটা করলে আমাদের অনেক লস হতো, তাই আর ডিলটা করিনি। তার উপর রুষারও আপত্তি ছিল ডিলটা নিয়ে, তাই মুখের উপরই না বলে দিয়ে চলে আসি। আমি এবার নিদ্রের দিকে তাকিয়ে বলি, আমার চাকরিটা তো গেল, চাকরি খুঁজতে হবে এখন আবার। আচ্ছা ওই শুটকি আকৃতির বেয়াদব মেয়েটার নাম কি রুষা? নিদ্র মুচকি একটা হাসি দিয়ে বলে, হুম, সে আমার বিয়ে। অবশ্য এই মাস শেষ হলেই সে আমেরিকায় চলে যাবে তার বরের কাছে। তখন পদটা ফাঁকা হয়ে যাবে, নতুন কোনো মেয়েকে আনতে হবে আবার। আমি নিদ্রের মুচকি হাসিটার ওপর বেশ বড়সড়ভাবে ক্রাসিত হই। এক দৃষ্টিতে তাকিয়ে থাকি তার দিকে। আমার এরকম তাকানো দেখে নিদ্র উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে। তারপর আর এদিকে না তাকিয়ে ঘুমিয়ে পড়ে সে। তার সাথে ঘুমিয়ে পড়ি আমিও। পরের দিন সকালবেলা উঠে নিজেকে ঠিক জায়গায় আবিষ্কার করলেও নিদ্র তার জায়গায় দেখতে পাই না। খানিকটা কৌতূহল নিয়ে
চোখ পিটপিট করে চারিদিকে তাকাই। এক পর্যায়ে চোখ আটকে যায় ওয়াশরুমের দরজার সামনে। ওয়াও! সদ্য গোসল শেষ করে বের হয়েছে নিদ্র। পরনে হাফ প্যান্ট আর এক গেঞ্জি। মাথায় চুলগুলো ভালো করে না মোছার কারণে চুল বেয়ে বেয়ে পানি পড়ছে হালকা হালকা। সেই সাথে তার লাল টকটকে ঠোঁটটা তার সৌন্দর্য বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে। আমি তার দিকে তাকিয়ে চোখ ফেরাতেই পারছি না। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে সোফায় বসে পড়ে। তার এই মুচকি হাসিটাই আমার মনটা কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট, এর থেকেও বেশি। আমি বেহায়ার মতো তাকিয়ে থাকি তার দিকে। নিদ্র সোফায় বসে ল্যাপটপ কোলে বসিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে। আমি বিছানা থেকে উঠে বিছানা গোছাতে শুরু করি। আমি বারবার নিদ্রের দিকে তাকালেও সে একবারও আমার দিকে তাকায়নি। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হই। এমন সময় কাজের মেয়ে ফুলি এসে খবর দেয় ব্রেকফাস্ট করার জন্য নিচে ডাকছে সবাই। নিদ্র হাফ প্যান্ট আর গেঞ্জি পরা অবস্থায় ল্যাপটপ কোল থেকে নামিয়ে রেখে বের হয়ে যায় রুম থেকে। আমি অবাক হয়ে তার পেছন পেছন বের হই রুম থেকে। সবাই নাস্তার টেবিলে বসে আছে। আমরা দুজন গিয়ে পাশাপাশি বসে পড়ি। নিদ্র খাবার তুলে নিয়ে খেতে শুরু করে। আমিও তার দেখা দেখি খাবার তুলে নিয়ে খেতে শুরু করি। প্রথমের দিকে সবাই চুপ থাকলেও মধ্যবর্তী সময়ে আমার শ্বশুর আমাকে উদ্দেশ্য করে বলে, বৌমা, তুমি আজকে অফিসে যাবে না? আমি মাথা নিচু করে বলি, বাবা, আমার চাকরিটা চলে গেছে, এখন আরেকটা চাকরি খুঁজতে হবে। আমার এই কথাটা মনে হয় পছন্দ হয়নি আমার শাশুড়ির। তিনি খানিকটা রেগে বলেন, আমাদের এত বড় একটা অফিস থাকতে তোমাকে কেন চাকরি খুঁজতে হবে? তুমি আজ থেকে নিদ্রের সাথে অফিসে যাবে। নিদ্র, বৌমাকে অফিসে নিয়ে যাবে। নিদ্র এবার মাথা তুলেই এই কথার প্রতিবাদ করতে শুরু করে। সে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে অফিসে এই মুহূর্তে কোনো পদ ফাঁকা নেই। কিন্তু আমার অবুঝ শ্বশুর শাশুড়ি কড়া গলায় জানিয়ে দেন, পদ না থাকলে পদ বানিয়ে নিবি, তবুও তোকে অফিসে নিয়ে যেতেই হবে। শেষ পর্যন্ত নিদ্র খাবার শেষ না করেই উঠে পড়ে। আমি নিদ্রের সাথে অফিসে যাব কথাটা এখনো বিশ্বাসই করতে পারছি না। মনে মনে এত খুশি হয়েছি যা বলে বোঝানো কঠিন। কিন্তু কেন খুশি হলাম আমি? আর 8 মাস পরে তো আমরা দুজন আলাদা হয়ে যাব। এই কথাটা ভেবে মনটা খানিকটা খারাপ হয়ে যায়। সেদিনের মতো নিদ্রের গাড়িতে করে অফিসে যাই আমি। প্রথম দিন অফিসে গিয়েই এরকম কিছু করে ফেলবো সেটা আমি কখনো ভাবতে পারিনি। নিদ্র আমাকে সামনে বসিয়ে রেখে রাগী চোখে তাকিয়ে আছে আমার দিকে। চোখ দিয়ে আগুনের ফিরকি ঝরছে। নিদ্রের সাথে গাড়িতে করে রওনা দিই অফিসের পথে। অফিসে পৌঁছে নিদ্র গাড়িটা পার্কিং করে আমার দিকে তাকিয়ে খানিকটা ধমক দিয়ে বলে, চলুন তাড়াতাড়ি। এই বলে তিনি হাঁটতে শুরু করেন। আমিও তার পিছন পিছন হাঁটতে শুরু করি। অফিসের দরজায় যেতে দারোয়ান আমাদের দেখে দাঁড়িয়ে পড়ে। আমি ভালোভাবে লক্ষ্য করে দেখি, ও মা, এটা তো আমার আগের অফিসটার থেকে 4 গুণ বড়। ভিতরে প্রবেশ করতেই শুটকি আকৃতির রুষা নামক ফালতু মেয়েটা এসে নিদ্রের সামনে দাঁড়ায়। তারপর নিদ্রের সাথে হাত মিলিয়ে খানিকটা সন্দেহ চোখে তাকায় আমার দিকে। রুষা এখনো নিদ্রের হাতটা ধরে আছে। নিদ্র এবার নিজ দায়িত্বে নিজের হাতটা সরিয়ে নেয় রুষার কবল থেকে। নিদ্রের এই কাজ দেখে আমার মনটা বেজায় খুশি হয়। নিদ্র, এটা ওই মেয়েটা না যে নাইট ক্লাবে ঘুমিয়ে পড়েছিল? কথাটা নিদ্রকে উদ্দেশ্য করে বলে রুষা। নিদ্র আমার দিকে তাকে মুচকি হেসে বলে, ওই মেয়েটাই। রুষা সাথে সাথে আমার দিকে তাকে খানিকটা কড়া গলায় বলে, এখানে কেন এসেছো তুমি? আমার কথাটার উত্তর নিদ্রই দিয়ে দেয়। সে রুষার দিকে তাকিয়ে বলে, ও এখানে জব করবে। রুষা, তুমি তোমার কাছে যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি আমার রুমে। রুষার কিছু না বলে চুপ করে তাকিয়ে থাকে আমার দিকে। তার এরকম তাকানো মোটেও পছন্দ হয় না আমার। আমি তাড়াতাড়ি নিদ্রের সাথে তার রুমের দিকে রওনা হই।
রুষা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে নিজের কাজে রওনা হয়। দরজা ঠেলে আমাকে নিয়ে ভেতরে প্রবেশ করে নিদ্র। আমি অবাক হয়ে দেখতে থাকি সম্পূর্ণ রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে সবকিছু। নিদ্র নিজের ডেস্কের ওপাশে চেয়ারটাতে বসে, আমাকে তার সামনে চেয়ারটাতে বসতে বলে। আমি তার কথা মতো তাড়াতাড়ি করে বসে পড়ি তার সামনে চেয়ারটাতে। নিদ্র এবার আমার দিকে ঝুঁকে খানিকটা নরম গলায় বলে, যতদিন রুষা আছে ততদিন আপনার কোনো কাজ নেই। রুষা গেলে তার জায়গাটাতে আপনাকে দেওয়া হবে। এখন কি করবেন বলেন? আমি নিদ্রের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলি, আপনিই জানেন। নিদ্র এবার ঝোঁকা থেকে উঠে চেয়ারে হেলান দিয়ে রুবিক্স কিউবটা ঘোরাতে ঘোরাতে বলে, আমি বাবাকে বলতে চাইছিলাম যে পরের মাস থেকে অ্যাটেন্ড করতে, কিন্তু তিনি তো আমার কোনো কথাই শুনলেন না। আর মাত্র 10 দিন মাস শেষ হতে। আপনি একটু বুঝিয়ে বলবেন বাবাকে যে পরের মাস থেকে জয়েন করবেন। অযথা এখানে এসে বসে থাকার মানে হয়? আমি তার কথা শুনে নিজের মুচকি হাসিটা মুখের মধ্যে রেখে বলি, না, আমি আপনার সাথে অফিসে আসবো প্রতিদিন। দরকার হলে আপনি কাজ করবেন আর আমি বসে বসে দেখব, তবুও আসবো। নিদ্র আমার কথাটা শুনে হালকা রেগে যায়। সে একটু চিল্লিয়ে বলে, থাকুন তাহলে বসে, আপনার ভালোর জন্য বলছিলাম। আর আপনি থাকুন, বসে থাকুন। এই বলে নিদ্র একটা ফাইল টেনে নিয়ে সেটা দেখায় মনোযোগ দেয়। আমি নিদ্রের রাগটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য শয়তানি করে বলি, বসে বসে আমার বরকে দেখব। কথাটা বলেই বুঝতে পারি কতটা ভুল করে ফেলেছি। নিদ্র বেশ রেগে তাকায় আমার দিকে, তারপর খানিকটা কড়া গলায় বলে, ফালতু কথা বলবেন না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না। আর এমনিতেই 8 মাস পর আমাদের সারাসারি হবে। সো ডোন্ট কল মি হাজব্যান্ড, ওকে? নিদ্রের কথা শুনে বুঝতে পারি সে কথাটা শুনে বেশি রাগেনি। ওপরে ওপরে রাগী ভাব ধরে রাখলেও নিচে বেশি রাগ নেই তার। তাই আমি উঠে দাঁড়িয়ে তার দিকে ঝুঁকে বলি, নট ওকে। আমি আপনাকে বর বলেই ডাকবো। এতে যদি আপনার সমস্যা থাকে তাহলে বুড়ি গঙ্গায় গিয়ে পানি খেয়ে আসুন। তবুও আমি আপনাকে বরই ডাকবো। আর আপনি আমাকে বউ হিসেবে মানেন না, তাতে কি হয়েছে? আমি তো আপনাকে বর হিসেবে মানি, তাই না? নিদ্র রাগে দাঁত কিড়মিড় করে তাকাই আমার দিকে। আমি তার দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দেই। আমার এই হাসিটা তার রাগ 1 গুণ থেকে 3 গুণ বাড়িয়ে দেয়। নিদ্র কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে পিয়নকে ডাকে। পিয়ন আসতেই নিদ্র খানিকটা চিল্লিয়ে বলে, কফি নিয়ে আসো। পিয়ন দৌড় দেয় কফি আনতে। আমি নিদ্রকে ধরে আস্তে করে বসিয়ে দিই নিজের চেয়ারে। তারপর নিজে গিয়ে বসে পড়ি নিজের চেয়ারে। নিদ্র নিচের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি নিদ্রের এভাবে তাকিয়ে থাকা দেখে বলি, দেখেন, আপনি আমাকে কেন স্ত্রী হিসেবে মানেন না, একটা কারণ বলবেন? এমন সময় অনুমতি ছাড়া দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে রুষা। সে সন্দেহের চোখে তাকায় আমার দিকে, তারপর নিদ্রের দিকে তাকিয়ে এগিয়ে যায় তার দিকে। নিদ্র মাথা তুলে রুষার দিকে তাকিয়ে রুবিক্স কিউবটা হাতে নেয়। রুষা এসে বসে পড়ে আমার পাশের চেয়ারটাতে। নিদ্র হাসি মুখে তাকায় রুষার দিকে। রুষা নিদ্রের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলে, নিদ্র, আমাকে আজকে বাসায় যেতে হবে, তাই ছুটি লাগতো। নিদ্র হাসি মুখে রুষাকে ছুটি দিয়ে দেয়। রুষা আরও একবার আমার দিকে সন্দেহ নিয়ে তাকিয়ে সেই স্থান ত্যাগ করে। নিদ্র রুষার দেওয়া ফাইলটা খুলতে খুলতে আমাকে উদ্দেশ্য করে বলে, আপনিও কি এখনই বাসায় যাবেন? আমি মাথা নাড়িয়ে বলি, না, আমি আমার বরের সাথে এসেছি, বরের সাথেই যাব। আমার কথায় নিদ্র প্রচুর রেগে যায়, কিন্তু কোনো কথা বলে না। আমি যে দিন দিন নিদ্রের প্রতি দুর্বল হয়ে পড়েছি সেটা বুঝতে অসুবিধে হচ্ছে না আমার। নিদ্রের প্রতি জন্মাচ্ছে আমার ভালোবাসা। এমন সময় পিয়ন এসে কফি দিয়ে যায়। নিদ্র 1 কাপ কফি আনতে বললেও
পিয়ন 2 কাপ নিয়ে এসেছে দেখে নিদ্র অবাক হয়। সে অবাক হয়ে পিয়ন রহিম মিয়াকে জিজ্ঞাসা করে 2 কাপ আনার কারণ কি। রহিম মিয়া তার হলদেটে দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে, আর আপনি মোরে 1 কাপ আইনবার কইছে, কিন্তু মুই 2 কাপ লইয়া আইছি, কারণ এই যে হ্যাডাম আছে না, তার জন্য 1 কাপ আর আমনের জন্য 1 কাপ। রহিম মিয়ার কথা বুঝতে অনেকক্ষণ সময় লাগে আমার। নিদ্র রহিম মিয়ার দিকে তাকিয়ে মুচকে হেসে বলে, গর্দব, ওটা হার না, স্যার হবে। আর হ্যাডাম না রে, ম্যাডাম। যা 2 কাপ আনছোস, ভালো করছিস। রহিম মিয়া পুনরায় তার হলদেটে দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে, আর মুই তেইলা গেনু, হ্যাডাম গেনু মুই। এই বলেই রহিম মিয়া রুম থেকে বের হয়ে যায়। রহিম মিয়া বের হতেই আমি নিদ্রকে উদ্দেশ্য করে বলি, এনার কথা কেমনে বোঝেন? আমার বয়স হইলে কতদিনে বের করে দিত। নিদ্র কফির কাপটাতে চুমু দিয়ে বলে, রহিমকে বাবা খুব পছন্দ করে। রহিমও বাবাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আমারও রহিম মিয়াকে ভালো লাগে, তার কথাগুলো শুনতে মন চায়। তাই তো শুরু থেকে বাবার সবাইকে চেঞ্জ করলেও রহিমকে রেখে দিছে অফিসে। এই বলে নিদ্র কফির কাপ রেখে উঠে দাঁড়িয়ে একটু বাহিরে যায়। আমি সাথে সাথে নিদ্রের কাপটা নিজে নিয়ে আমারটা নিদ্রের কাপের জায়গায় রেখে দিই। আমি এখন বেশ বুঝতে পারছি আমি নিদ্রকে সম্পূর্ণ মনটা দিয়ে ভালোবেসে ফেলেছি, কিন্তু 8 মাস পর এই ভালোবাসাটা ছিন্ন হয়ে যাবে ভেবে খুব কষ্ট পাই। নিদ্র রুমে প্রবেশ করে চেয়ারে বসে পড়ে। কফির কাপটার দিকে তাকিয়ে প্রচণ্ড রেগে যায় সে। হাত দিয়ে তুলে আছাড় মারে কাপটাতে, তারপর রাগী চোখ নিয়ে তাকায় আমার দিকে। এক পর্যায়ে চিল্লিয়ে বলে, গেট লস্ট, বের হন আমার অফিস থেকে। হঠাৎ নিদ্রের এরকম রেগে যাওয়ার কারণ বুঝতে পারি না আমি। নিদ্রের চিৎকার শুনে অফিসের সবাই এসে দাঁড়িয়েছে দরজার বাহিরে। কি করব ভেবে পাচ্ছি না আমি। এমন সময় একটা কাজ করে ফেলি উজবুকের মতো। আমি নিদ্রের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেই। দরজার বাইরে দাঁড়ানো সবাই সাথে সাথে সেখান থেকে চলে যায়। নিদ্রের রাগের পরিমাণ চূড়ান্ত পর্যায়ে ছড়িয়ে যায়। চোখ মুখ লাল টকটকে রং ধারণ করে। নিজেকে অনেক বেহায়া মনে হচ্ছে, সাথে কমন সেন্সলেসও। কিভাবে এই কাজটা করতে পারলাম? নিদ্রের তো রেগে যাওয়া ঠিকই আছে। অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। নিদ্র আমাকে থাপ্পড় মেরে বের করে দেয় রুম থেকে। তারপর সে গাড়ি নিয়ে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। আমি আর সেখানে না থেকে হাঁটতে শুরু করি। অফিস থেকে বের হওয়ার সময় রহিম মিয়া সামনে এসে এক গাল হেসে বলে, হ্যাডাম, মন খারাপ করিয়েন না, হারের একটু রাগ বেশি। আমি রহিম মিয়ার কথায় ম্লান একটা হাসি দিয়ে বের হয়ে আসি অফিস থেকে। হাঁটতে শুরু করি বাসার উদ্দেশ্যে। নিজেকে বেহায়া ভাবার কারণ অনেক আছে, কিন্তু এই মুহূর্তে কারণটা খুবই বাজে। আমি এখনও বুঝতে পারছি না কেন তখন কিসটা করলাম। যদি কাউকে এই কথা বলি তাহলে সবাই পাগল বলবে, এটা বুঝতে পারছি। কিন্তু সত্যি আমি বুঝতে পারছি না তখন হঠাৎ করে আমার কি হলো। আজ যদি আমার বিয়েটা নিদ্র এর সাথে না হতো, না হলে এই দিনটা দেখতে হতো না। সত্যি আমি নিদ্রের প্রতি খুব দুর্বল হয়ে পড়েছি। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসি। বাসার সামনে এসে দেখি নিদ্রের গাড়িটা বাইরে দাঁড় করানো। আমি মাথা নিচু করে ভিতরে প্রবেশ করি। নিচে কেউ নেই দেখে সোজা রওনা হই রুমের দিকে। রুমের সামনে গিয়ে দেখতে পাই দরজাটা লাগানো। হাত দিয়ে বুঝতে পারি শুধু আলগা করে আটকে দেয়। আমি হাত দেওয়ার সাথে সাথে খুলে যায় দরজা। আস্তে করে রুমের ভিতরে প্রবেশ করি। রুমের চারিদিকে তাকিয়ে নিদ্রকে দেখার চেষ্টা করি, কিন্তু নিদ্র রুমের কোথাও নেই। আমি ধপ করে বসে পড়ি বিছানায়। ছট করে
খুলে যায় ওয়াশরুমের দরজা। হাফ প্যান্ট পরা অবস্থায় ওয়াশরুম থেকে বের হয় নিদ্র। আমি তার দিকে তাকাতে গিয়ে চোখ নামিয়ে নিই, আর তার প্রতি দুর্বল হওয়া যাবে না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে যাই। নিদ্র আমার দিকে তাকানো কিনা বুঝতে পারছি না, তবে কিছুক্ষণ পর আলমারি খোলার আওয়াজ হয়। নিদ্র মনে হয় সেখান থেকে শার্ট বের করছে পরার জন্য। আমার ধারণাই ঠিক ছিল। নিদ্র একটা শার্ট বের করে পরে ফেলে, তারপর আমার দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকি নিদ্রের যাওয়ার দিকে। যে মানুষটা কালকে রাতে ভালো করে কথা বলল, সে আজ কথাই বলছে না। খুব কষ্ট লাগছে আমার। তবে এই ভেবে একটু ভালো লাগে যে তার সাথে তো 8 মাস পর ডিভোর্স হবে। কথা বলুক আর নাই বলুক, আমার কি। তবুও কথা বলার খুব ইচ্ছে হচ্ছে, যদিও বিরাট ভুল করে ফেলেছি। আমি আবার ধপ করে বিছানায় বসে পড়ি। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে। মনের মধ্যে চলে আসে 8 মাস পরে কি করব তার ভাবনা। বাসায় গিয়েও থাকতে পারবো না। বাবা থাকলেও মা অনেক আগেই আমাদের ছেড়ে গেছে। মাকে ছাড়া থাকা আমার পক্ষে ওই বাড়িতে থাকা কঠিন, তাই তো বাড়ি ছেড়ে শহরে এসে থাকতাম। 8 মাস পর কোথায় থাকবো আমি? এই মুহূর্তে মাথায় চাপ দেয় পুরনো একটা খারাপ অভ্যাস, কোনো কিছু বুঝতে না পারলে হাত কাটা। এটা আমার অনেক দিন আগেই অভ্যাস। সামনে একটা ফল কাটা চাকু দেখতে পাই। চাকুটা হাতে নিয়ে আস্তে করে কাটতে শুরু করি হাতটা। চাকু দিয়ে লিখে ফেলি নিদ। রব ফলাটা দেওয়ার আগেই আমার কাছ থেকে চাকুটা নিয়ে নেয় কেউ একজন। অবাক হয়ে মাথা তুলে তাকিয়ে দেখি রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে নিদ্র নামক লোকটা। তার চোখগুলো দেখে আমার মনটা পুনরায় ভয় পেয়ে যায়। নিদ্র তার হাতটা তুলে বসিয়ে দেয় গালের উপরে। একটু জোরে হয়, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আমার। নিদ্র চাকুটা টেবিলের ওপর রেখে কোনো কথা না বলে বেরিয়ে যায় সেখান থেকে। এই অবস্থায়ও নিদ্র আমার সাথে কথা বলল না দেখে বুঝতে পারি সে প্রচণ্ড রেগে আছে আমার ওপর। হয়তো আর কখনো কথা বলবে না। এই মুহূর্তে একটা বাক্স নিয়ে ভেতরে প্রবেশ করে নিদ্র। আমার দিকে তাকিয়ে চুপ করে বসে পড়ে আমার সামনে। আমার কাটা হাতটা তার নিজের হাতে তুলে নেয়, তারপর গভীর মনোযোগ দিয়ে ওয়াশ করতে শুরু করে হাতটা। মাঝে মাঝে একটু একটু লাগছে আমার, তবে নিদ্রের মুখটা দেখে সবটা ভুলে যাচ্ছি আমি। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মনটা বলছে এই ছেলেটা এত পাষাণ কেন? একবারও আমার দিকে তাকাচ্ছেও না, কথাও বলছে না। সে কি আমার মনটা বুঝতে পারছে না? বুঝতে পারছে না আমার কান্না করার কারণ? আমি নিদ্রের মুখের দিকে তাকিয়েছি এক দৃষ্টিতে। মনটাকে বোঝাতে পারছি না যে 8 মাস পর আমরা আলাদা হয়ে যাব। নিদ্র আমার হাতটা ব্যান্ডেজ করা শেষ করে মুখ তুলে তাকায় আমার দিকে। আমি তাড়াতাড়ি নিজের চোখটা সরিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করি। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলে, এসব কি? হাত কাটছেন কেন? নিদ্রের কথা শুনে আমি চোখ তুলে তাকাই তার দিকে। কোনো কথা না বলে ডাব ডাব করে দেখতে থাকি তাকে। নিদ্র আমার চোখের সামনে একটা আঙ্গুল তুলে ধরে বলে, বাদ দিন, আর এরকম করবেন না। এই বলে উঠে দাঁড়ায় নিদ্র। তারপর ইয়ারফোন আর মোবাইলটা নিয়ে বের হয়ে যায় রুম থেকে। আমি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকি। নিদ্র বের হয়ে গেলে মনটা এক অজানা অনুভূতিতে ভরে যায়। আমি কতটা বেহায়া সেটা বুঝতে পারছি। না হলে এই কয়েকদিনের মধ্যে একটা ছেলের প্রেমে পড়ে যাই। মুখে ঠোঁটে কথা বলতে পছন্দ করি ছোটবেলা থেকেই, তাই সিদ্ধান্ত নেই মনের ভালোবাসার কথা জানিয়ে দেব নিদ্রকে। রিজেক্ট করবে বুঝতে পারছি, তবুও বলেই দেখি। মনের কথা বলার জন্য রওনা হই ছাদের দিকে। ছাদে গিয়ে প্রথমে চুপ করে একটা ফুল ছিঁড়ে নেই নিদ্রের বাগান থেকে। তারপর আস্তে আস্তে এগোতে থাকি নিদ্রের দিকে। এক পর্যায়ে গিয়ে বসে পড়ি নিদ্রের ঠিক পেছনে। তারপর চোখ বন্ধ করে বলতে শুরু করি
মনের কথাগুলো। সব কথা শেষ হতেই ঘুরে দাঁড়ায় নিদ্র। আমি তার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলি, আই লাভ ইউ নিদ্র। আমার হাত থেকে ফুলটা নিয়ে এমন একটা কাজ করে যা আমি ভাবতেও পারিনি। হাই আল্লাহ! আমার এতক্ষণ থেকে বলে যাওয়া কথাগুলো শুনে নিদ্র রাগার বদলে হো হো করে হেসে ওঠে। তার হাসির কারণটা বোঝার চেষ্টা করি আমি। নিদ্র তার কান থেকে ইয়ারফোন খুলে আমার হাত থেকে গোলাপটা নিয়ে নেয়, তারপর হাসতে হাসতে গোলাপটা মাটিতে ফেলে দেয়। আমি বুঝতে পারি তার উত্তর কী। লজ্জায় লাল হয়ে যায় মুখটা। আমি উঠে দাঁড়িয়ে নিচে নামার জন্য প্রস্তুত হই। এই মুহূর্তে আমার হাতটা টেনে ধরে নিদ্র। বেশ অবাক হয়ে তার দিকে তাকাই আমি। নিদ্র অন্যদিকে তাকিয়ে বলে, ব্যান্ডেজ করে দিয়েছে বলে এই না যে ভালোবেসে ফেলেছি। একটা মেয়ে কিভাবে এত বেহায়া হয়? আপনার ফ্যামিলি প্রবলেম আছে, মনে রাখবেন 8 মাস পর ডিভোর্স। আমি তার কথা শুনে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসি। সিদ্ধান্ত নেই কয়েকদিনের জন্য বাবার বাড়ি যাব। অনুমতি নেওয়ার জন্য নিদ্রের বাবার রুমে গেলে তিনি অনুমতি দিয়ে দেন। নিদ্রকে আমার সাথে নিতে বললে আমি না করে দিই। এতে বেশ অবাক হন তিনি। অবশেষে ড্রাইভারকে আদেশ দেন আমাকে রেখে আসতে। তার কথা মতো নিদ্রকে না জানিয়ে রওনা হয়ে যাই বাসার উদ্দেশ্যে। ধীরে ধীরে পশ্চিম আকাশে সূর্য ডুবতে শুরু করে। চোখে পানি, বুকে একরাশ অভিমান নিয়ে চলেছি বাসার উদ্দেশ্যে। এক পর্যায়ে সিটের মধ্যে ঘুমিয়ে পড়ি। ড্রাইভার আমাকে জাগিয়ে দেয় বাসার সামনে এসে। আমি গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বিদায় দিয়ে বাসার ভিতরে প্রবেশ করি। আমাকে একা দেখে খানিকটা অবাক হন আমার বাবা। আমি তার দিকে তাকিয়ে খানিকটা হাসি দিয়ে নিজের রুমে চলে যাই। রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ি। বাবা বাইরে থেকে ডাকতে শুরু করে। আমি খানিকটা চিল্লিয়ে তার উদ্দেশ্যে বলি, বাবা আমি একটু পরে বের হচ্ছি। বাবা আর কোনো কথা না বলে চলে যায়। আমি উপর হয়ে বালিশে মাথা গুজে শুয়ে থাকি। চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে বিপুল পরিমাণে। কি ভুল করেছি আমি? কি ভুল করেছি? তাকে নিয়ে সংসার সাজাতে চেয়েছি, তার জন্যই এত বেহায়া হয়েছি, তার জন্যই নিজের অবস্থা থেকে নিচে নেমেছি শুধুমাত্র তাকে ভালোবাসি বলে। কিন্তু এটা ভাবিনি যে এক পক্ষের ভালোবাসা দিয়ে কোনো কিছুই হয় না। একটু ভালোবাসা চেয়েছিলাম, শুধু একটু, এতটুকু ভালোবাসাও কি দেওয়া যায় না? এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে। মায়ের সান্ত্বনাগুলো সত্যি। মা যে আমার জীবনে কি ছিল সেটা এখন বুঝতে পারছি। চিৎকার করে মাকে ডাকতে চাচ্ছি। এই বেহায়া মনটা, মনে হচ্ছে কেউ নীরবে আমার মাথায় হাত বোলাচ্ছে। মাথা তুলে তাকাই মাথার দিকে। মাকে দেখতে পাই সেখানে। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, পাগলি মেয়ে, মায়েরা সবসময় সন্তানের পাশে থাকে। সন্তানের সব কাজকর্মে তাদের সঙ্গে থাকে মায়েরা। মা জাতি এমন এক জাতি যারা সন্তানকে ছাড়া কোথাও থেকে শান্তি পায় না। মা জাতি একটু বেহা হয় রে। সন্তানের জন্য তারা সব করতে পারে। আমি সবসময় তোর সাথে আছি আমার পাগলি মেয়ে। কান্না নয়, সামনের বিপদটাকে তাড়ানোর চেষ্টা কর। খবরদার নিজেকে কখনো বেহায় বলবি না। এই বলে আস্তে আস্তে মিলিয়ে যান তিনি। আমি বালিশে মাথা গুজে নীরবে কাঁদতে থাকি। মনে হচ্ছে মা সত্যি সত্যি এসেছিল। তার কথাগুলো এখনো কানে বাজতেছে। তিনি বলে গেলেন, পাগলি মেয়ে, মায়েরা সবসময় সন্তানের পাশেই থাকে। সন্তানের সব কাজকর্মে তাদের সঙ্গে থাকে মায়েরা। মা জাতি এমন এক জাতি যারা সন্তানকে ছাড়া কোথাও থেকে শান্তি পায় না। মা জাতি একটু বেহায়াও হয় রে। সন্তানের জন্য তারা সব করতে পারে। আমি সবসময় তোর সাথেই আছি আমার পাগলি মেয়ে। কান্না নয়, সামনের বিপদটাকে তাড়ানোর চেষ্টা কর। খবরদার নিজেকে কখনো বেহায়া বলবি না। আমি এবার উঠে বসে পড়ি। মায়ের কথাটা মনে করি। কান্না নয়, সামনের বিপদটাকে এড়ানোর চেষ্টা কর।
আর কান্না করব না। সামনের বিপদটা তাড়ানোর চেষ্টাই করব। এর জন্য ভালো হতে হলে ভালো হব, বেহায়া হতে হলে বেহায়া হব। চোখের পানি মুছে উঠে দাঁড়াই আমি। ব্যাগ থেকে সুন্দর একটা শাড়ি বের করে শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করি। ওয়াশরুম থেকে বের হয়ে সোজা গিয়ে বসে পড়ি আয়নার সামনে। আজ মনের মতো সাজবো। মা মারা যাওয়ার পর কখনো সাজিনি আমি, কিন্তু আজ সাজবো। নিজের এত বড় পরিবর্তন দেখে নিজেই অবাক হই। সবশেষে চোখে কাজল দিয়ে উঠে দাঁড়াই আমি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিখুঁতভাবে দেখতে শুরু করি। সত্যি অনেক সুন্দর লাগছে আজকে আমাকে। আমি দরজা খুলে বের হই রুম থেকে। বাবা সোফার মধ্যে বসে আছে কপালে হাত দিয়ে। আমি গিয়ে বাবার সামনে সোফাটায় বসতে বসতে বলি, বাবা তুমি কি কোনো কারণে চিন্তিত? হঠাৎ আমার কথা শুনে মাথা তুলে আমার দিকে তাকায় বাবা। আমাকে শাড়ি পরা অবস্থায় দেখে বেশ অবাক হয়েছেন তিনি, সেটা বুঝতে পারছি। আমি উঠে দাঁড়িয়ে মুচকে একটা হাসি দিয়ে বলি, চা খাবে না কফি? বাবা এবার সোফায় হেলান দিয়ে তার মুখের হাসিটা বজায় রেখে বলে, চা। আমি কিচেনে যাই চা তৈরি করতে। কিচেনে চা তৈরি করতে করতে একটু আঘাত লাগে ক্ষত স্থানটায়। গোসলের সময় ব্যান্ডেজটা খোলার পর আর ব্যান্ডেজ করা হয়নি এখনও। আমি চা তৈরি করে নিয়ে গিয়ে বাবার সামনে বসে পড়ি। সিদ্ধান্ত নিয়ে ফেলি চা খেতে খেতে বাবাকে জানাবো ডিভোর্সের কথাটা। পরক্ষণে আবার ভাবি তিনি খুব কষ্ট পাবেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেই যা হবার আমার ওপর দিয়েই হোক, বাবাকে কষ্ট দেওয়ার মানে নেই। আমি বেহায়া হব, আমি পার্সোনালিটিহীন হব, তবুও বাবার যেন কোনো কষ্ট না হয়। আমি একটা কাপে চা ঢেলে এগিয়ে দিই বাবার দিকে। বাবা হাসি মুখে চায়ের কাপটা নিয়ে খেতে শুরু করে। আমিও একটা কাপে চা নিয়ে খেতে শুরু করি। খাওয়ার সময় বাবার সাথে নানান বিষয়ে অনেক কথা হয়। পরিশেষে জানতে পারি আজকে বুয়া আসবে না, সো আমাকেই রান্না করতে হবে। বাবা বাজারের পথে রওনা হয়ে পড়েন ব্যাগ নিয়ে। আমি ছাদে যাই আমার লাগানো গাছগুলো দেখতে। রাতের বেলা ছাদে যাওয়ার অভ্যেস আমার নেই বললেই চলে, তবুও আজকে আসলাম। বাবা বের হয়ে রিক্সা ডেকে তাতে চড়ে বসেন। রিক্সাওয়ালা চলতে শুরু করে। আমি উপর থেকে সব দেখছিলাম। এমন সময় একটা কার এসে থামে আমাদের বাড়ির সামনে। কারটা যে নিদ্রের সেটা বুঝতে পারছি, কিন্তু এত রাতে নিদ্র কেন সেটা বুঝতে পারছি না। নিদ্র গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করে। আমি তাড়াতাড়ি করে নিচে নামতে শুরু করি। এক পর্যায়ে সোফার ঘরে এসে দেখি নিদ্র সোফার উপরে পড়ে আছে। আমি তার কাছে যেতেই একটা বাজে গন্ধ পাই। সেই যে ড্রিঙ্ক করেছে সেটা বুঝতে অসুবিধে হয় না আমার। সে এখন অচেতন হয়ে পড়ে আছে। দ্রুত ভাবনায় চলছে আমার মাথায়। নিদ্রকে এই অবস্থায় দেখলে বাবা খুব কষ্ট পাবে। তার একমাত্র মেয়ের জামাই কিনা রাত দুপুরে মদ খেয়ে মাতাল হয়ে শ্বশুর বাড়ি আসে। এটা প্রত্যেকটা শ্বশুরের জন্যই কষ্টের। আমি তাড়াতাড়ি করে নিদ্রকে দাঁড় করাই। নিদ্র আমার কাঁধে মাথা দিয়ে এলোমেলো পা ফেলতে থাকে। অনেক কষ্ট করে তাকে নিয়ে নিজের রুমে চলে আসি আমি। এখন একটাই চিন্তা, গাড়িটা কোথায় রাখবো। এর মধ্যে এসে উপস্থিত হন বাবা। তিনি গাড়িটা দেখে আমাকে জিজ্ঞাসা করে, জামাই এসেছে? কোথায় ডাক? আমি আমতা আমতা করে বলি, বাবা ওনার খুব মাথা ব্যথা করতেছে, তাই এসেই ঘুমিয়ে গেছে, কাল সকালে দেখা করিও। বাবার কোনো কথা না বলে বাজারের ব্যাগটা আমার হাতে দিয়ে চলে যান। সেদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে আসি আমি। নিদ্রকে বিছানায় রেখে বালিশ নিয়ে শুয়ে পড়ি মেঝেতে। যখনই চোখে ঘুমটা আসবে ভাব, ঠিক তখনই নিজের ঘাড়ে কারো নিখুঁত ছোঁয়া পাই আমি। ধীরে ধীরে নিঃশ্বাসের বাতাসটা আরও প্রখর হতে থাকে আমার ঘাড়ের কাছে। আমি পেছনে তাকানোর চেষ্টা করলেও ব্যর্থ হই। আমাকে পেছন থেকে খুব জোরে ধরে রেখেছে নিদ্র। এক পর্যায়ে সে আমার ঘাড়ের মধ্যে এলোপাথারি চুমু খেতে শুরু করে। দুহাত দিয়ে কোলে তুলে নেয় আমাকে, তারপর শুয়ে দেয় বিছানার মধ্যে।
আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চলেছি আদি লগ্ন থেকে, কিন্তু শেষ পর্যন্ত ফল এসে দাঁড়াচ্ছে ওই ব্যর্থতা। নিদ্র এবার আমার উপরে ওঠে, হাত দুটো দুই দিকে করে চিপে ধরে, তারপর মুখ আস্তে আস্তে এগিয়ে আনে আমার মুখের দিকে। এক পর্যায়ে তার ঠোঁট দিয়ে আমার ঠোঁটটা ছুঁয়ে দেয়। আমার শরীরের মধ্যে এক অজানা অনুভূতির শিহরণ বয়ে যায়। আমি আমার হাতটা কাত করে ফেলি যাতে নিদ্র আর কিস করতে না পারে। এবার নিদ্র তার এক হাত দিয়ে টেনে আমাকে বুকে জড়িয়ে নেয়, তারপর কানের কাছে ফিসফিস করে বলে, অযথা বিরক্ত করছো আমাকে, আমার কাজ আমাকে করতে দাও। তার কথা শুনে মাথার রাগ উঠে যায় আমার। শয়তান পোলা আমারে থাপ্পড় মাইরা আবার আসছে ভাব জমাইতে। কিন্তু নিদ্র হঠাৎ আপনি থেকে তুমিতে চলে আসলো কেন বুঝতে পারছি না। পরবর্তীতে আবার ভাবলাম সে তো এখন মাতাল, তাই হয়তো ভুলভাল বলছে। কালকে মাতাল থেকে ভালো হলে বলবে আপনি ইচ্ছে করে আমার সাথে এসব করেছেন যাতে আমি আপনাকে ডিভোর্স দিতে না পারি। কিন্তু আপনার ধারণা ভুল, আমি আপনাকে ডিভোর্স দেবই দেব। সুতরাং আমি ভাবতে থাকি এখন কি করা যায়। এখনকার কথাটা নয়, পরবর্তীর কথা ভাবতে হবে। এদিকে নিদ্র একাধারে আমার ওপর রোমান্টিক অত্যাচার করেই চলেছে। আমি ভাবছি এখন তার সাথে শারীরিক সম্পর্ক করলে পরবর্তীতে বিশাল প্রবলেম হবে। যথারীতি 8 মাস পর আমাদের ডিভোর্স হলে যদি বাচ্চা আসে, বাচ্চাটার কি হবে? এবার নিদ্র আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে দেয়। আমি চোখ বন্ধ করে ভাবতে থাকি কিভাবে এখন নিজেকে রক্ষা করব। অনেকবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও নিদ্রের শক্ত হাতের সাথে পেরে উঠিনি। এবার অন্য বুদ্ধি বের করতে হবে, সেটাও ভাবছি, কিন্তু কি বুদ্ধি? আমি এবার হঠাৎ করেই নিদ্রকে নিচে শুয়ে দিয়ে উঠে পড়ি। নিদ্র কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে তারপর মাথা নিচু করে বলে, তুমি ভাবছো আমি এখন মাতাল? তোমার সাথে শারীরিক সম্পর্ক করলে ডিভোর্সের পর বাচ্চাটার কি হবে? আজকে আমি নিজে শারীরিক সম্পর্ক করে কাল সকালে উঠে ঠিকই চলে যাব তোমাকে দোষারোপ করে। এসবই ভাবছো তাই না? আমি অবাক হয়ে নিদ্রের দিকে তাকাই। সে ঠিক আমার মনের কথাগুলো বলছে। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে নীরবে মাথা নাড়াই। নিদ্র এবার আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, আমি এখন মাতাল নই, আমি সম্পূর্ণ ঠিক আছি। তার কথা শুনে আমি অবাক হয়ে তাকাই তার দিকে। তার মানে এতক্ষণ সে ইচ্ছে করেই এসব করছিল? কিন্তু সে তো আমাকে পছন্দ করে না, তাহলে এসব কেন করছিল? নিদ্র আবার বলতে শুরু করে, এখন তুমি ভাবছো আমি তো তোমাকে পছন্দ করি না, তাহলে এসব কেন করছি? তাহলে শোন, আমি এখন তোমাকে মন থেকে ভালোবাসি। এই বলে নিদ্র এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে আমার দিকে এগিয়ে ধরে বলে, সত্যি এতদিন আমি তোমাকে নিয়ে যা যা ভেবেছি তা ভুলই ভেবেছি। আমি ভেবেছিলাম কিভাবে এত তাড়াতাড়ি কারো প্রেমে পড়ে যেতে পারে কেউ, কিন্তু আজ বুঝলাম তুমি ঠিকই ছিলে। এতদিন তোমাকে বেহায়া ভেবেছিলাম। আসলে আমি তখন বুঝিনি ভালোবাসা কি জিনিস। তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু আমি তখন সেটা অনুভব করতে পারিনি। আজ বুঝতে পারছি। তুমি যখন চলে আসলে, আমি রুমে আসতেই রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগতে থাকে। কিছুক্ষণ থাকার পর নিজেকে খুব একা মনে হয়। ঠিক তখনই বুঝতে পারি তোমার কষ্টটা। আমি যেমন তোমাকে ছাড়া থাকতে পারছি না, তেমনি তুমিও ভালোবাসার মানুষকে কাছে পেয়েও তাকে ছুঁতে পারছিলে না। তোমার বেহায়া হওয়ার কারণ বুঝতে পারছিলাম না তখন। শেষ কথা, আমি এখন তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আমি অবাক হয়ে তাকিয়েছি নিদ্রের দিকে। কয়েক ঘন্টার মধ্যে একটা মানুষের মধ্যে এতটা পরিবর্তন কেমনে সম্ভব সেটা বুঝতে পারছি না। নিদ্র হাঁটু গেড়ে আমার সামনে বসে আছে, রিংটা এগিয়ে ধরে। আমার মাথায় অন্য ভাবনা চলছে।
এটা যদি নিদ্রের একটা প্ল্যান হয়ে থাকে আমাকে তাদের বাড়ি নিয়ে যাওয়ার বা আমার সাথে সম্পর্ক করার, তাহলে আমার সেই ফাঁদে পা দেওয়া উচিত হবে না। আর আমি ভুলে যাচ্ছি কেন একটা সময় আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে অপমান করেছিল। আমি তাকে অপমান করব না, কিন্তু তার এই প্রস্তাবে রাজিও না। এসব ভাবার পর আমি নিদ্রের হাত থেকে আংটিটা নিয়ে তার হাতেই আবার দিয়ে দিই। তারপর নিজের মুখে রহস্যময় একটা হাসি নিয়ে এসে তার দিকে তাকিয়ে বলি, ভালোবাসা ভালোবাসা এতটা সোজা না মিস্টার নিদ্র। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভালোবাসা বোঝা যায় না। আমি একটা সময় আপনাকে ভালোবাসতাম, তখন আপনি আমাকে অপমান করতেন। এখন আমি চাইলে অপমান আপনাকেও করতে পারি, কিন্তু করব না। আপনি কি ভালোবাসা মানে কি জানেন মিস্টার নিদ্র? কয়েক ঘন্টা নিজেকে একা মনে করা মানেই ভালোবাসা নয়। ভালোবাসা হলো। এবার নিদ্র উঠে দাঁড়িয়ে আমাকে থামিয়ে দেয়। আমি অবাক হয়ে তাকাই তার দিকে। নিদ্র তার হাঁটু ঝাড়তে ঝাড়তে আমাকে বলে, আমাকে ভালোবাসা মানে কি বোঝাচ্ছ? আমাকে, এই নিদ্র চৌধুরীকে? ওকে ডান। ভালোবাসা কাকে বলে, কত প্রকার ও এবং কি কি, তাদের নাতিপুতি সহ সব কিছু তোমাকে বুঝিয়ে দেব আজকে, সাথে ভালোবাসার সংজ্ঞাটাও বলে দেব। এই বলে নিদ্র আমাকে ধরে ফেলে। নিজের অবস্থা যে ভালো পর্যায়ে না সেটা ঢের আন্দাজ করতে পারছি আমি। নিদ্র আমাকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। আমি আর কোনো উপায় না পেয়ে তার দিকে তাকিয়ে বলি, আজকে মেয়ে বলে আপনার মতো শক্তি নেই। আপনার শক্তি আছে দেখে আমার ওপর জোর খাটাচ্ছেন, এর জন্য দায়ী থাকবেন। নিদ্র তার ঝকঝকে সাদা দাঁতগুলো বের করে হাসি দিয়ে বলে, শক্তি আর বুদ্ধিটাই তো আমার অহংকার। আমি তার এই কথাটার মানে বুঝতে পারি না। এই মুহূর্তে নিদ্রের মোবাইলে একটা ফোন আসে। নিদ্র মোবাইলটা বের করে পকেট থেকে আমি তার মোবাইলের নাম্বারটা দেখে চমকে উঠি। ইংরেজিতে বড় বড় করে লেখা আছে বেবি। দ্রুত ভাবনা চলতে শুরু করে আমার মগজে। নিদ্র অন্য একজনকে ভালোবাসে, তাহলে এতক্ষণ আমার সাথে নাটক করছিল। তাতে কি, আমি তো এখন আর তাকে ভালোবাসি না। সে জাহান্নামে যাক। নিদ্র ফোনটা কেটে দিয়ে আমার দিকে তাকায়। তার চাহনিতে আমার রাগ বাড়িয়ে দেয় প্রচুর। আমি রাগী গলায় চিল্লিয়ে বলি, ভালোবাসেন একজনকে, সম্পর্ক করেন আরেকজনের সাথে? চরিত্রহীন লম্পট, দূর হন। আমার কথা শুনে নিদ্র প্রচুর রেগে যায়। তার রাগকে ভয় না পেয়ে উল্টো আমারও রাগ হয়, কিন্তু যখন বুঝতে পারি তার রাগের অবস্থান ভালো না, তখন আমার রাগ কিছুটা হলেও কমে যায়, তবে সম্পূর্ণ না। নিদ্র আমার হাত চিপে ধরে বেশ কড়া গলায় বলে, কি বললে, কি বললে বলো? আমি চরিত্রহীন লম্পট? এক ঝটকায় তার কাছ থেকে নিজের হাতটা রক্ষা করে বেশ রেগেই বলি, ভুল বললাম কোথায়? ঠিকই তো বলেছি। একটু আগে হাঁটু গেড়ে বসে আমাকে ভালোবাসার আহ্বান করলেন, তার কিছুক্ষণ পরই দেখি ফোনে বেবি খান ফোন দিয়েছে। বলি, একজনকে ভালোবেসে আরেকজনের সাথে নাটক করার কি দরকার শুনি? আপনার কোনো উদ্দেশ্য থাকলে আমাকে বলুন, আমি চেষ্টা করব সমাধান করার, তবুও অভিনয় করবেন না। আমার কথা শুনে যে নিদ্র প্রচুর অবাক হয়েছে সেটা বুঝতে পারি তার হাঁ করে চেয়ে থাকা মুখটা দেখে। নিদ্র এবার বিছানা থেকে নেমে উঠে দাঁড়ায়। তারপর আমার দিকে তাকিয়ে সূক্ষ্ম গলায় বলে, তুমি এই জন্য আমার প্রস্তাবে রাজি হচ্ছ না, নাকি অন্য বিষয়? তার প্রশ্নটাতে মনটা খানিকটা এলোমেলো হয়ে যায়। ভাবনায় চলে আসে আমি কি জন্য তার প্রস্তাবে রাজি হলাম না, কী কারণে। এবার আমি মনটা শক্ত করে বেশ শক্তভাবে বলি, দেখেন, আমার রাজি না হওয়ার পেছনে এটাও একটা বড় কারণ, তবে এটা বাদেও আরও কারণ আছে। আমি সেগুলো বলতে চাই না, এতে আপনি কিংবা আমি ছোট হয়ে যাব। নিদ্র বেশ সময় নিয়ে তাকায় আমার দিকে, তারপর হো হো করে হেসে ওঠে পাগলের মতো। এই মুহূর্তে হঠাৎ করে তার এই হাসির রহস্য বুঝতে পারি না আমি। বেশ অবাক হয়ে তাকিয়ে থাকি তার দিকে। মনের মধ্যে 5 শব্দের একটা বাক্য ভেসে ওঠে, লোকটা পাগল হয়ে গেল নাকি?
আমি অবাক হয়ে নিদ্রের দিকে তাকিয়ে বেশ উত্তেজিত গলায় জিজ্ঞাসা করি, আপনি পাগল হইলেন নাকি? এভাবে হাসতেছেন কেন? আমার কথা শুনে আমার দিকে তাকাই নিদ্র। হাসির পরিমাণ কমিয়ে সেই হাসিটা মুখের মধ্যে বজায় রেখে বলে, পাগল তো তুমি। তার কথা শোনার সাথে সাথে আপনা আপনি আমার মুখ দিয়ে বের হয়ে যায়, আমি। নিদ্র এবার শান্ত স্বরে বলে ওঠে, হুম, তুমি। পাগল না হলে কেউ খালাকে কারো প্রেমিকা ভাবে? আরে পাগল, বেবি খ মানে বেবি খালা। এলা এটা লিখতে পারি না তখন। আর তুমি বেবি মানে অন্য কিছু ভেবে বসে আছো? বাদ দাও, আমি চলে যাচ্ছি। কালকে যদি তুমি অফিসে না যাও তাহলে আমি রুষার জায়গাটাতে তোমাকে না, অন্য একজনকে নিব। বাকিটা তোমার উপর। আমি গেলাম। নিদ্র যাওয়ার জন্য পা বাড়িয়ে দরজার কাছে যেতেই হঠাৎ আমি বলে উঠি, রাত তো অনেক হলো, এত রাতে যাবেন? আজকে থাকলে হয় না? আমার কথা শুনে মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকায় নিদ্র। তারপর আবার দু এক পা এগিয়ে এসে বলে, আমার জন্য এই ভালোবাসাটা রাখার জন্য তোমাকে ধন্যবাদ। আমি থাকবো না, কারণ এখানে ডাবল বেড বা সোফা নেই। আর আমি সেদিনই তোমার সাথে একসঙ্গে থাকবো যেদিন তুমি নিজে বলবে। চাল্লাক প্রকৃতির ছেলে নিদ্র যে আমাকে বেশ বড়সড় একটা প্যাচে ফেলে দিয়েছে সেটা বুঝতে আর অসুবিধে হয় না আমার। আমিও বেশ চিন্তায় পড়ে যাই। নিদ্র রহস্যময় হাসি মুখ দিয়ে তাকিয়ে আছে। আমি বুঝতেছি না নিদ্রকে থাকতে বলবো নাকি যেতে। এত রাতে গ্রাম থেকে শহরে যেতে দেওয়া ঠিক না সেটা আমি জানি, কিন্তু তার সাথে একসাথেও থাকতে পারবো না। অবশেষে আমি সিদ্ধান্ত নেই আমি মেঝেতে থাকবো, সে বিছানায়। আমার মনের কথা তাকে জানালে সে বেশ কড়া গলায় জানিয়ে দেয়, তোমার বাড়িতে এসে তোমাকে মেঝেতে রেখে আমি বিছানায় থাকবো, এটা ভালো দেখায় না। তার চেয়ে বরং আমি যাই। এই বলে সে পা বাড়াতেই হুট করে আমি বলে উঠি, ওকে ওকে আসেন, মাঝে কোলবালিশ দিয়ে রাখবো। বলার সাথে সাথে এসে বিছানায় শুয়ে পড়ে নিদ্র। লাইট অফ করতে বললে আমি নিষেধ করে দিই, কিন্তু তিনি বেশ কড়া গলায় আমাকে জানিয়ে দেয় লাইট জ্বালানো থাকলে তার ঘুম অসম্ভব, সো লাইট বন্ধ করতেই হবে। জোর জবরদস্তি করে শেষ পর্যন্ত লাইট বন্ধ করে দেয় নিদ্র। অন্ধকারের মধ্যে একটা ভয় আসে মনের মধ্যে। এই মনে হয় নিদ্র ঝাঁপিয়ে পড়ল আমার উপর, কিন্তু আমার মনের ভয়টাকে উড়িয়ে দেওয়ার জন্য পূর্ব আকাশে দেখা যায় সূর্যি মামা। বেশ খানিকক্ষণ পর ঝকঝকে হয়ে যায় চারিদিকটা। আমি বিছানা থেকে উঠে নিদ্রের দিকে তাকিয়ে বড়সড় রকমের একটা ক্র্যাশ খেয়ে ফেলি। ও মাই গড! সারা জীবন শুনেছি মেয়েদের ঘুমন্ত অবস্থায় খুব সুন্দর দেখায়, এখন দেখছি অন্য। ছেলেদের ঘুমন্ত অবস্থায় এত সুন্দর দেখায় সেটা জানতাম না। আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকি নিদ্রের দিকে। তাকিয়ে থাকার এক পর্যায়ে জেগে ওঠে নিদ্র। আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, গুড মর্নিং। আমি খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে গুড মর্নিং বলে চলে যাই। নিদ্র আমার লজ্জা পাওয়ার কারণ না বুঝে উঠে ওয়াশরুমে যাই ফ্রেশ হতে। আমি বাইরে বের হয়ে দেখি বাবা টেবিলে বসে আছে, তার সামনে নাস্তা এনে দিচ্ছে বুয়া। আমি আর ওদিকে না গিয়ে আবার রুমে চলে আসি। রুমে এসে দেখি নিদ্র এখনও ওয়াশরুমেই রয়েছে। আমি ধপ করে বিছানায় বসে পড়ি। চোখ চলে যায় নিদ্রের মোবাইল ফোনটার দিকে। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে মোবাইলটা হাতে তুলে নেই আমি। লক করা নেই দেখে তাড়াতাড়ি গ্যালারিতে চলে যাই। সেখানে বেশ কয়েকটা অ্যালবাম দেখতে পাই। তার মধ্যে একটা অ্যালবামে আমার নজর আটকে যায়। আগ্রহ নিয়ে ভেতরে যাই আমি। সেখানে অনেক বিদেশি মানুষের ছবি। আমি অবাক হয়ে দেখতে থাকি সব। শেষের দিকে কয়েকটা ছবি দেখে চমকে উঠি আমি। আমার ঘুমন্ত পিক চিলের মতো ছো মেরে আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয় নিদ্র। তারপরে পকেটে পুরে দৃঢ় গলায় ঘোষণা করে, আমি যাব নাকি তোমার জন্য বসে থাকবো? আমি কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে প্রবেশ করি। নিদ্রের ফোনে নিজের ছবিটা দেখে কেন জানি খুশি খুশি লাগছে আমার। আমি নাচতে নাচতে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রুমের মধ্যে নিদ্র নেই। আন্দাজ করে নেই যে আমাকে রেখে চলে গেছে বাহিরে।
আমিও এবার বাহিরে চলে আসি। বাহিরে এসে দেখি বাবা আর নিদ্র নাস্তা করছে আর গল্প করছে। আমি যেতেই বাবা বেশ রেগে আমার দিকে তাকায়। তার এই রাগের কারণটা বুঝতে পারি না আমি বসার সাথে সাথে বাবা বেশ রেগে বলে, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? ছি, জামাই এত বলার পরও তোর চাকরি করাই লাগবে? বিয়ের পরেও চাকরি করতে চাস তুই? ছি ছি ছি। হঠাৎ বাবার কি হলো বুঝতে পারছি না আমি কিছু বলে ওঠার আগেই নিদ্র বলে, বাবা থাক না, আমাদের অফিসই তো, সমস্যা নেই। নিদ্রের কথা শুনে বাবার রাগ কিছুটা কমে যায়। আমার মনোযোগ নাস্তায় করায় নাস্তা শেষ করে রুমে এসে অফিসের জন্য রেডি হই। নিদ্রও রেডি হয়ে নেয়। রেডি বলতেই কালকে যেইগুলো পরে এসেছিল সেইগুলো পরে নেয়। তারপর দুজনে বাবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেই অফিসের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমি নিদ্রকে উদ্দেশ্য করে বলি, আমি এসেছি, আপনিও বেশরমের মতো আমার পেছন পেছন চলে এসেছেন। আমার কথা শুনে আমার দিকে তাকাই নিদ্র, তবে এখন তার চোখে কোনো রাগ কিংবা কষ্ট কিছুই নেই। তার বদলে রয়েছে আলাদা এক চাহনি। আমি বুঝতে পারি না এটা কিসের চাহনি। নিদ্র কথা না বলে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে থাকে। আমি বুঝতে পারছি না কথাটা বলা আমার ঠিক হলো কিনা। মাঝপথে গিয়ে নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, আজকে আমি নিদ্র চৌধুরী বলছি, আর জীবনেও তোমাদের বাড়িতে আমার পা পড়বে না। যদি পড়ে সেদিনই আমার মৃত্যু হবে, কথাটা মনে রেখো। নিদ্রের কথা শুনে অবাকের শেষ পর্যায়ে চলে যাই আমি তাকে উদ্দেশ্য করে বলি, সরি, ভুল হয়ে গেছে। নিদ্র মুচকি একটা হাসি দিয়ে বলে, নিদ্র চৌধুরী কথা ঘোরায় না। আজ থেকে তোমাদের বাড়ির কথা আমার সামনে তুলবে না, কখনো না। আমি বুঝতে পারছি কতটা ভুল করে ফেলেছি, কিন্তু এখন কি করব? তাকে যদি নিয়ে যেতে নাই পারি কখনো, তাহলে গ্রামের মানুষের কান ফুসফুস কথাতে বাবা মরেই যাবে। বেশ বড়সড় একটা চিন্তা আছে মনের মধ্যে। এর মধ্যে আমরা অফিসে পৌঁছে যাই। নিদ্র আমাকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করে আসে। তারপর দুজনে একসাথে অফিসে প্রবেশ করি। অফিসে প্রবেশ করতেই আমার ওপর পড়তে শুরু করে অনেক কিছু। কি হচ্ছে বুঝতে পারি না নিদ্র হাসি মুখে তাকাই চারদিকে। অফিসের মধ্যে প্রবেশ করতেই সবাই আমাদের দিকে পাটি স্প্রে নিক্ষেপ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে দুজনকে ভর্তি করে দেয় স্প্রে করে। আমি অবাক হয়ে নিদ্রের দিকে তাকাই। নিদ্রের ঠোঁটের কোণে এক প্রকার অন্যরকম হাসি বিরাজ করছে। এই মুহূর্তে তার হাসির কারণটা বুঝে উঠতে পারছি না এবার আমাদের সামনে এসে দাঁড়ায় শুটকি আকৃতির মেয়ে রুষা। তার অবস্থা আমাদের চেয়ে আরও বেশি শোচনীয়। তার সমস্ত শরীর ভর্তি স্প্রের গোল্লাগুল্লো দিয়ে। আমি এবার চোখ পিটপিট করে চারিদিকে তাকাই। উপস্থিতি সবার মনোভাবটা একটু আন্দাজ করার চেষ্টা করি। এই মুহূর্তে নিদ্র রুষার হাত ধরে সামনে দিকে এগিয়ে যায়। আমার এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না। বুঝতে পারছি না, আমি যদি নিদ্রকে ভালোই না বাসি তাহলে সে কি করুক এতে আমার কি, কিন্তু আমার ভালো লাগছে না কেন? তার মানে কি আমি নিদ্রকে ভালোবাসি? ধুর। নিদ্র রুষার হাত ধরে সবাইকে উদ্দেশ্য করে বলে, হেই গাইস, আজকে আমি তোমাদের একটা সংবাদ দিতে চলেছি। এতে অনেকেই মনে মনে খুশিও হবে, আবার অনেকেই কষ্টও পাবে। তার মধ্যে একজন আপনি, মিসেস মিহিমা। নিদ্রের কথার আগা কিংবা মাথা কিছুই বুঝতে পারি না নিদ্র কি এমন কথা বলতে চলেছে যে আমি খুব কষ্ট পাবো? তার মানে কি নিদ্র রুষাকে ভালোবাসার কথা বলবে? না না, কি ভাবছি এসব? নিদ্র আবার বলতে শুরু করে, গাইস, আজকে মিস রুষা আমাদের অফিস থেকে চলে যাচ্ছে। যারা যারা রুষাকে ভালোবাসতেন তাদের জন্য কষ্টের, আর যারা যারা রুষাকে ভালোবাসতেন না তাদের জন্য আনন্দের। আর মিসেস মিহি, আপনি তো রুষাকে পছন্দ করতেন, তাই না? তাহলে নিশ্চয় আপনারও কষ্ট হচ্ছে। নিদ্রের কথা শুনে আমি রুষার দিকে তাকাই। রুষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মুচকি হেসে বলি, অনেক মিস করব তোমাকে। রুষাও এবার আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। নিদ্র এবার দৃঢ় গলায় ঘোষণা করে, গাইস, আজকে অফিসে কোনো কাজ হবে না। আমরা কেক কাটবো,
তারপর রুষাকে বিদায় জানিয়ে যে যার মতো চলে যাব। সবাই নিদ্রের কথাতে রাজি হয়ে যায়। এই মুহূর্তে হাসি মুখে কেক নিয়ে ভেতরে আসে রহিম মিয়া। কেকটা রুষার সামনের টেবিলটাতে রেখে হলদে দাঁতগুলো বের করে বলে, ম্যাডাম একটা হোটেলন।